ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের জন্য প্রস্তুত দেশ বলেছেন ডক্টর ইউনূস। রোহিঙ্গা প্রত্যাবাসনে ৭ প্রস্তাব, বাংলাদেশের ভূমিকার প্রশংসা যুক্তরাষ্ট্রে। জীবন নিয়ে শঙ্কার কথা জানালেন বিএনপির আলোচিত নেতা ফজলুর রহমান। নিজ অবস্থান তুলে ধরলেন সংবাদ সম্মেলনে। ফেব্রুয়ারিতে ভোটের জন্য উন্মুখ জনগণ, মন্তব্য মঈন খানের। জানালেন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই বিএনপির লক্ষ্য। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় পুলিশের চার্জশিট। চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ। দেখছিলেন টম সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের জন্য প্রস্তুত দেশ, পরিস্থিতিও স্থিতিশীল আছে। তিনি বলেন, রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠানো ও জাতিগত নির্মূল থেকে রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে হবে। কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনীতে রোহিঙ্গা সংকটের সমাধানে ৭ দফা প্রস্তাবও দেন ডক্টর ইউনূস। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে ২০১৭ সালের ২৫শে আগস্ট রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গাদের আসার ঢল শুরু হয় বাংলাদেশে। এর কয়েক মাসের মধ্যে ঝাঁকে ঝাঁকে রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নেয় কক্সবাজারের উখিয়া টেকনাফে। বাংলাদেশের অভিমুখে রোহিঙ্গাদের সেই অনিশ্চিত যাত্রার ৮ বছর পূর্ণ হলো। এমন দিনেই রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে কক্সবাজারের ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে কক্সবাজারের ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের আয়োজনে সম্মেলনে অংশ নিচ্ছেন বিভিন্ন দেশের কূটনীতিক, আন্তর্জাতিক বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, আন্তর্জাতিক সংস্থা ও রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধিরা। প্রধান অতিথির ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশে আশ্রয় নেয়া ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য অতিরিক্ত খরচ করা আর সম্ভব নয়। রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের থামানো আন্তর্জাতিক সম্প্রদায়ের নৈতিক দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন প্রধান উপদেষ্টা। Regional international stakeholders must continue to stand resolutely against the heinous crime of ethnic cleansing. Towards that, we urge upon all to calibrate their relationship with Myanmar and Arakan Army and all parties to the conflict in order to promote an early resolution of the protracted crisis. তিনি জানান, রোহিঙ্গাদের চাপ সামাল দিতে গিয়ে বাংলাদেশ এখন নতুন সংকটে। আবারও আশ্বস্ত করেন, ঘোষিত সময়ে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ। We have announced the time for election. It's just about a year back we had the uprising mixed with the killing spree, and the country has come to this stable enough and ready to have the election. So we announced the election in the first half of February 2026. সম্মেলন থেকে পাওয়া বক্তব্য ও সুপারিশ আগামী ৩০ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে উপস্থাপন করা হবে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের সরকারের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। রবিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে দেয়া এক প্রেস বিবৃতিতে দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন টমাস পিকট বাংলাদেশের পাশাপাশি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় এই অঞ্চলের অন্য দেশগুলোরও প্রশংসা করেন। বিবৃতিতে টমাস বলেন, মিয়ানমারে সহিংসতা ও বাস্তুচ্যুতির শিকার রোহিঙ্গা এবং অন্যান্য জাতিগোষ্ঠীর প্রতি সংহতি জানায় যুক্তরাষ্ট্র। ২০১৭ সালে আগস্ট মাসে রাখাইনে সেনা অভিযান শুরুর পর কয়েক মাসের মধ্যে ৭ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয়। এর আগে থেকে বাংলাদেশে ছিল ৪ লাখেরও বেশি রোহিঙ্গা। বর্তমানে ১৩ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে বাংলাদেশে। জীবন নিয়ে শঙ্কায় আছেন বলে জানিয়েছেন দলীয় শোকজ পাওয়া বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান। হাইকোর্টে ল রিপোর্টার্স ফোরাম কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই কথা জানান বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। দল আমাকে একটা শোকজ করতেই পারে, এটা আমি উত্তর দিব, সেটা দলের সঙ্গে আমার ব্যাপার, তখন দেখা যাবে। কিন্তু আমাকে হত্যা করার জন্য যারা আসলো, আমি তাদের সঙ্গে, আমি তাদেরকে চিনি না, জানি না, তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, দূর সম্পর্ক নাই, তাদের সাথে আমার শত্রুতাও নাই, আমার কোনো মিত্রতাও নাই। কিন্তু এই যে মব একটা সিচুয়েশন সৃষ্টি হয়ে আমাকে যে হত্যা করার জন্য বা আমার
ছেলে মেয়েদেরকে সর্বনাশ করার জন্য, আমার পরিবারকে সর্বনাশ করার জন্য আমি একটা ভাড়া বাসায় থাকি। এর মধ্য দিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এই দেশে কি আমার বাঁচার অধিকার আছে কি নাই, এটা জনগণকে জানানো উচিত। পুলিশ আর আর্মি আসাই কি আমার মতো একজন মুক্তিযোদ্ধার বাড়িতে আমার জন্য খুব সম্মানজনক ব্যাপার। হ্যাঁ, আমার যদি অপরাধ হয়, ছেলেরা যদি মনে করে তাদের বিরুদ্ধে আমি কোনো কথা বলছি, আমি কোনো অপরাধ করছি, তা আমার বিরুদ্ধে তারা কেস করুক, মামলা করে আমাকে, যদি আমি অপরাধ সেই ধরনের অপরাধ করে থাকি যেটা হলো বেইলেবল সেকশন না, আমাকে তারা জেলখানায় পাঠিয়ে দিই। তারা আমার বিরুদ্ধে মামলা, আমি কি অপরাধ করছি তারা বলুক, তা তো সেটাও বলে না। ফেব্রুয়ারি মাসে ভোটের জন্য দেশের মানুষ উন্মুখ হয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। 2009 সাল থেকে জনগণ ভোট দিতে না পারায় ফেব্রুয়ারিতে ভোটের জন্য অপেক্ষায় বলেও জানান তিনি। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের 33তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। ডক্টর আব্দুল মঈন খান জানান, আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। গণতন্ত্র ও দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করে যাচ্ছে বিএনপি। তিনি বলেন, চিরস্থায়ী বন্দোবস্ত নয়, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য বিএনপির কর্মসূচি। একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোটের মাধ্যমে কেবল বাংলাদেশের মানুষ তারা গণতন্ত্র ফিরে পেতে পারে। তারা তাদের ইচ্ছামতো 300 প্রতিনিধি নির্বাচিত করবে এবং এটা বুঝতে হবে এই প্রতিনিধিরা কিন্তু কোনো চিরস্থায়ী বন্দোবস্তে আসতে পারবে না। তারা একটি নির্দিষ্ট সময়ের জন্য আসবে। তারা যদি ভালো কাজ করে, তারা যদি খারাপ কাজ করে, 5 বছর পরে তাদের আবার জনগণের কাছে পরীক্ষা দিতে হবে এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যদি তারা ভালো কাজ করে, হয়তো জনগণ তাদের আবার সেই ক্ষমতা তাদের দিতে পারে ভোটের মাধ্যমে। যদি তারা খারাপ কাজ করে, তাহলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে পরবর্তী নির্বাচনে। বাগেরহাটের একটি নির্বাচনী আসন কমানো বর্তমান নির্বাচন কমিশনের জনবিরোধী সিদ্ধান্ত। খসড়া সীমানা নিয়ে ইসির শুনানিতে এমন মন্তব্য করেছেন বাগেরহাটের বাসিন্দা আইনজীবী ওয়াহিদুজ্জামান দীপু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকাসমূহের পুনর্নির্ধারিত সীমানার বিষয়ে দাবি ও আপত্তি নিষ্পত্তি সংক্রান্ত শুনানির দ্বিতীয় দিনের কার্যক্রমে তিনি এই মন্তব্য করেন। সকাল 10টায় শুরু হওয়া শুনানিতে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন, 4 নির্বাচন কমিশনার ও কমিশন সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। শুনানিতে বলা হয়, দেশ স্বাধীনের পর থেকে 4টি আসন ছিল বাগেরহাটে, তাই ইসির এমন সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। প্রয়োজনে হাইকোর্টে রিট পিটিশন দাখিলের কথাও জানান তারা। শুনানির দ্বিতীয় দিনে সাতক্ষীরা, যশোর, বাগেরহাট, ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটির 20 আসন নিয়ে শুনানি অনুষ্ঠিত হচ্ছে। শুনানি চলবে চলতি মাসের 27 তারিখ পর্যন্ত। এই 4 দিন দাবি আবেদন নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে ইসি। সব প্যানেল থেকে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগকে নিজেদের নিরপেক্ষতার প্রমাণ বলে মনে করছে ডাকসু নির্বাচন কমিশন। সোমবার সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন কমিশন। এদিকে প্রার্থীদের কারো কারো অভিযোগ, নির্বাচনী বিধি সবার ওপর সমানভাবে প্রয়োগ করছে না কর্তৃপক্ষ। তাই অভিযোগ নিরসনে নির্বাচন বিধি নিয়ে সকল ভিপি, জিএস ও এজিএস প্রার্থীর সাথে আগামীকাল বৈঠকে বসবে নির্বাচন কমিশন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হবে মঙ্গলবার। সেদিন থেকে আনুষ্ঠানিক প্রচারে নামতে পারবেন প্রার্থীরা। তবে গত কয়েকদিন ধরেই ক্যাম্পাসে নির্বাচনী আমেজ। নানা কৌশলে শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন প্রার্থীরা। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সিনিয়র রিপোর্টার ফরুক বাবু। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। বাবু, ছাত্রদলের ব্রিফিং এ কি জানানো হয়েছে? ডাকসু নির্বাচনকে ঘিরে আজকের ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন? যেবা আপনি জানেন, আজকে ঢাকা ইউনিভার্সিটির যে ডাকসু যে নির্বাচন, যে সেই নির্বাচনে আজকে 21 জন প্রার্থী তাদের বৈধতা উদ্র করেছেন এবং তারা কেন উদ্রতা করেছেন সেই বিষয় নিয়ে এখন পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার তার তরফ থেকে জানানো হয়নি। কারণ তারাও নিজেরাও হচ্ছে যে এই বিষয় নিয়ে আসলে যাচাই বাছাই করতে যাচ্ছে যে যারা এখন পর্যন্ত যে নির্বাচন প্রত্যাহার করেছেন যে তারা সঠিক কিনা, যে নিজের প্রার্থীতা নিজে যাচাই করেছেন কিনা সেই বিষয় নিয়ে তারা আরো যাচাই বাছাই করবে। যে একজনের নামে অন্যজন হচ্ছে যে
যে তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছে কিনা সেই বিষয়টি যাচাই বাছাই করে আগামীকাল সেই বিষয় নিয়ে তারা সিদ্ধান্ত জানাবে। তবে ইতিমধ্যে আসলে ক্যাম্পাসে বিভিন্ন প্যানেল থেকে তারা বিভিন্ন রকমের অভিযোগ দায়ের করেছেন যে প্রধান নির্বাচন কমিশন বা এখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যারা রয়েছেন তাদের বিরুদ্ধে, যে এখানে শিবিরের তরফ থেকে বলা হয়েছে যে তারা এখানে প্রশাসনের অনেক ধরনের পক্ষপাতিত্বতা পাচ্ছেন এবং সেই একই অভিযোগ আসলে ছাত্রদল থেকে করা হয়েছে। এবং ছাত্রদল বলছে যে শুধু এখানে পক্ষপাতিত্ব করেননি, লেভেল প্ল্যানিং ফিল্ডও বর্তমান ডাকসু নির্বাচনে নেই। তাদের মূল দাবি হচ্ছে যে ইতিমধ্যে বেশ কয়েকটি প্যানেল থেকে তারা বিভিন্ন প্রার্থীরা তারা প্রচার প্রচারণা শুরু করেছেন। কারণ হচ্ছে যে এদিকে আসলে ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণা শুরুর নিয়ম অনুযায়ী আগামীকাল থেকে শুরু হবে। তবে ছাত্রদলের দাবি বা তারা অভিযোগ করেছেন যে সেই বিষয়টা গতকাল থেকেই শুরু করেছেন বেশ কিছু প্রার্থী, এবং সেই সাথে ছাত্রদল আসলে বলছেন যে এখানে বেশ কিছু খুনের মামলার আসামি যারা রয়েছেন তারাও এইবার প্রার্থিতা হয়েছেন এবং সেই বিষয়ে আসলে প্রশাসনের উদাসীনতা এবং প্রশাসন যে বিভিন্ন গুপ্ত সংগঠন রয়েছে তাদেরকে সুযোগ দিচ্ছে সেই বিষয় নিয়ে আসলে ছাত্রদল তারা অভিযোগ তুলেছেন। এবং সেই সাথে ছাত্রদল গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে তুলে ধরেছেন যে বিভিন্ন হলে যে তারা প্রচার প্রচারণা চালাবেন সেই বিষয় নিয়ে প্রশাসন এখন পর্যন্ত কোনো ধরনের নির্দেশনা দেননি যে কিভাবে প্রচার প্রচারণা চালানো হবে। তো ছাত্রদল তারা দাবি করেছে যে সেই প্রচার প্রচারণার যে সঠিক নির্দেশনা বিশ্ববিদ্যালয় বা নির্বাচন কমিশন থেকে না দেওয়া হলে পরবর্তীতে দেখা যাবে যে বিভিন্ন গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা তারা সাধারণ শিক্ষার্থী সেজে বা বিভিন্ন রকমের ব্যানারে এসে তারা ছাত্রদলকে প্রতিহত করতে পারে। সেই বিষয় নিয়ে তারা আসলে চাচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আসলে তারা এই নির্দেশনাগুলো যে বা এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য। বাবু, ধন্যবাদ আপনাকে আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় 11 দিনের মধ্যে চার্জশিট দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এই তথ্য জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার রবিউল হাসান। দুপুরে সংবাদ সম্মেলনে তিনি জানান, গ্রেফতার হওয়া 8 জনের বিরুদ্ধে চার্জশিট আদালতে জমা দেওয়া হয়েছে। সাংবাদিক তুহিনের ব্যবহৃত মোবাইল ফোন দুটি বন্ধ থাকায় এখনও সেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। সংবাদ সম্মেলনে অপরাধীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান নিহতের স্ত্রী। উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার রবিউল ইসলাম, বাসন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিন খান, নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের স্বজনরা। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় পুলিশের দেয়া অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত। গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পলাতক 18 আসামির বিরুদ্ধে। সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস.এম. আলাউদ্দিন মাহমুদ শুনানি শেষে এই আদেশ দেন। গত বছরের 1 জুলাই সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাস সহ 38 জনকে আসামি করে চট্টগ্রাম আদালতে অভিযোগপত্রটি জমা দেন মামলা তদন্তকারী কর্মকর্তা ও নগর পুলিশের সহকারী কমিশনার মাহফুজুর রহমান। তবে তদন্তে পাওয়া সুকান্ত নামের এক আসামির নাম অভিযোগপত্র থেকে বাদ দেয়ায় রাষ্ট্রপক্ষ আপত্তি তোলে। এর প্রেক্ষিতে মামলার বাদী আজ ওই সুকান্তকেও মামলায় অন্তর্ভুক্ত করার আবেদন করেন। আদালত শুনানি শেষে বাদীর আবেদন মঞ্জুর করে 39 আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন। এর আগে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে গত 5 মে চিন্ময় দাসকে আইনজীবী আলিফ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। দেশের প্রতিটি পরিবারের গড় মাসিক আয় 32,685 টাকা। এর মধ্যে নিচের 10% আয় 8,477 টাকা এবং ওপরের 10% 1,09,390 টাকা। এমন তথ্য দিচ্ছে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসি। 2025 সালের মাঝামাঝি সময়ে পারিবারিক পর্যায়ে অর্থনৈতিক গতিশীলতা ও এর প্রবণতা নিয়ে রাজধানীতে এলজিইডি ভবনে প্রতিবেদন প্রকাশ করেছে পিপিআরসি। গবেষণা প্রতিষ্ঠানটি আরও জানায়, মধ্য ও নিম্ন আয়ের মানুষের আয়ের চেয়ে ব্যয় বেশি। এই কারণেই পরিবার চালাতে হিমশিম খাচ্ছে ওই দুই শ্রেণী। সপ্তাহে 1 ঘন্টা কাজ করেন এমন মানুষের সংখ্যা 52.33%, আর 40 ঘন্টা কাজ করেন সেই সংখ্যা মাত্র 28.1%। অনুষ্ঠানে পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান জানান, মানুষের চিকিৎসা ব্যয় মেটানো খুবই কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে ক্যান্সারের প্রবণতা মানুষের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক সময়ে এক সাংবাদিকের আত্মহত্যার পেছনে বড় কারণ চিকিৎসা ব্যয় মেটাতে না পারা বলে মন্তব্য করেন তিনি। খুলনা ডুমুরিয়ায় পিকআপ ভ্যানের সাথে ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত, কমপক্ষে 5 জন আহত হয়েছেন। উপজেলার জিলের ডাঙ্গা এলাকায় সকাল 9:30টার দিকে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, 7 যাত্রী নিয়ে ডুমুরিয়া বাজার থেকে ইজি বাইকটি খুলনা মহানগরীর গল্লামারি যাচ্ছিল। খুলনা সাতক্ষীরা মহাসড়কের জিলের ডাঙ্গায় পৌঁছলে খুলনা থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি পিকআপের ধাক্কায় ঘটনাস্থলেই ইজি বাইকটি দুমড়ে মুচড়ে যায়। এতে চালক মুজাহিদুল মোরুল ও যাত্রী রিনা খাতুন নিহত হন। গুরুতর আহতদের
দুপুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও খুলনা মেডিকেলে নেয়ার পর আরও একজন মারা যান। দুর্ঘটনার পরপরই খুলনা সাতক্ষীরা মহাসড়কের কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। ঘটনার পরপরই পিকআপ চালক ও হেলপার পালিয়ে যায়। ময়মনসিংহে কলেজ শিক্ষার্থী ইব্রাহিম খলিল হত্যা মামলায় 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বিশেষ জেলা দায়রা জজ আদালত। বিচারক ফারহানা ফেরদৌস দুপুরে এই রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হল নগরীর পাটগুদাম কাশবন এলাকার নিশাত, খোরশেদ, তুষার, সবুজ ও প্যারিস ডায়মন্ড। অভিযুক্তদের মধ্যে খোরশেদ পলাতক। অপরাধ প্রমাণিত না হয় সাদ্দাম ও পাভেল নামে 2 জনকে অব্যাহতি দিয়েছে আদালত। আদালত সূত্রে জানা যায় 2018 সালের 18 জানুয়ারি রাতে নগরীর পাটগুদাম এলাকায় আনন্দমোহন কলেজের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স 3য় বর্ষের শিক্ষার্থী ইব্রাহিম খলিলকে হত্যা করে ছিনতাইকারীরা। পরদিন এই ঘটনায় খলিলের ভগ্নিপতি সারওয়ার হোসেন কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। সাভারের সিমেন্ট কোম্পানির গাড়ির ড্রাইভারকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিজ বাড়িতে ডেকে নিয়ে খাওয়া দাওয়া দিয়ে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে তার সহযোগী। পুলিশ জানায়, ভোরে ঢাকা-রিচা মহাসড়কের 20 মাইল এলাকায় শাহ সিমেন্ট কোম্পানির গাড়ির ড্রাইভার শামীমকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় তার মোবাইল ফোন ও নগদ টাকা লুটে নেয়। এক রিকশা চালক তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে পুলিশ তার লাশ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাস্থল আশুলিয়া থানা এলাকা হয় ওই থানায় হত্যা মামলা হয়েছে। এদিকে সোমবার রাতে শেরপুরের নলিতাবাড়ী উপজেলার গেরা পচা গ্রামে যুবক তুলা মিয়াকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে তার সহযোগী নাজমুল হক। তুলা মিয়া পার্শ্ববর্তী ছালুয়া তলা ফকিরপাড়া গ্রামের নুরুল আমিনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, তুলা মিয়া ও নাজমুল হক একসাথে চলাফেরা করত। দুজনের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন সময় চুরির অভিযোগ রয়েছে। নাজমুল তুলা মিয়াকে বাড়িতে ডেকে নিয়ে খাওয়া দাওয়া করিয়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে। স্থানীয়রা তুলা মিয়াকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। বগুড়ায় লাইট হাউস নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা প্রকল্পের উদ্বোধন করেছেন সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হোসনে আফরোজা। বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম হয়েছে কুড়িগ্রামে। পৌর বিএনপির উদ্যোগে জেলা বিএনপির কার্যালয়ে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রদলের সাবেক সহ সভাপতি কামাল হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু সহ অন্যরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফার সমর্থনে সিলেটের গোপালগঞ্জে মিছিল প্রচারপত্র বিলি করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী। স্থানীয় এমসি একাডেমি মাঠ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন তিনি। রাখাইনে হত্যা নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশের আশ্রয়ের 8 বছর পূর্তি উপলক্ষে কক্সবাজারে মিছিল ও সমাবেশ করেছে বাস্তুচ্যুত রোহিঙ্গারা। 1 ও 4 নম্বর ক্যাম্পে এই কর্মসূচি পালন করা হয়। গোপালগঞ্জে মোটর শোভাযাত্রা করেছে ইসলামী আন্দোলন। জেলা শহরের মান্দারতলা এলাকায় জেলা কার্যালয়ের সামনে থেকে বের হয়ে প্রধান সড়ক ঘুরে লঞ্চঘাট এলাকায় গিয়ে সমাবেশ করেন তারা। শোভাযাত্রায় নেতৃত্ব দেন দলটির জেলা শাখার সভাপতি মাওলানা তসলিম হোসাইন শিকদার। ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে 2025 সালের এসএসসি ও সমমানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনার আয়োজন করে উপজেলা ও পৌর ছাত্র দল। বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার সহ অনেকে। গাজীপুরের টঙ্গী ও ঢাকার আব্দুল্লাপুরের সংযোগস্থল তুরাগ নদের উপর বেইলি ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মী ও সর্বসাধারণ। বিআরটি ফ্লাইওভার অবরোধ করে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করেন তারা। এ সময় ফ্লাইওভারের উপর 2 পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট দেখা দেয়। বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে নাটোরে। সিভিল সার্জন ডাক্তার মুক্তাদির আরেফিনের সভাপতিত্বে আলোচনা করেন জেলা সদর হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সুমনা সরকার। খাগড়াছড়িতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের অধিকার আদায় ও বিভিন্ন দাবি বাস্তবায়নে মানববন্ধন হয়েছে। স্থানীয় প্রেসক্লাবের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন তারা।
স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা সহ 5 দফা দাবিতে ময়মনসিংহে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এ সময় তারা দাবির বিষয়ে জেলা প্রশাসক মুফিদুল আলমের সাথে আলোচনা করেন। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি বজ্রপাত থেকে সুরক্ষায় জামালপুরের সরিষাবাড়িতে 500টি তালগাছের চারা রোপণ করেছে স্কয়ার গ্রুপের স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন। সরিষাবাড়ির সাতপুয়া মাইজবাড়ি সংযোগ সড়কের 2 ধারে এসব চারা রোপণ করা হয়। প্রান্তিক কৃষক পর্যায়ে রাসায়নিক সারের সহজলভ্যতা নিশ্চিতে নাটোরে মানববন্ধন করেছে বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশন। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। সমগ্র উপজেলাকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণার আলোকে আলোচনা সভা হয়েছে সাভারে। উপজেলা ইটভাটা মালিক সমিতির আয়োজনে আমিনবাজারে স্থানীয় কমিউনিটি সেন্টারে সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মোনায়েম খান। রংপুরের পীরগঞ্জ হরিপুর আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতোয়ার রহমান প্রধানের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে মানববন্ধন করেছে এলাকাবাসী। মাদ্রাসা এলাকায় সকালে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করেন তারা। নতুন করে 2025-এর প্রচারণা বিষয়ক মতবিনিময় সভা হয়েছে সাতক্ষীরায়। জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুস্তাক আহমেদ। চট্টগ্রাম নগরীর বাকলিয়া রাজাখালী এলাকায় অনুমোদনহীন অবৈধ 4টি পলিথিন উৎপাদন কারখানায় অভিযান চালিয়ে 1000 কেজি পলিথিন জব্দ করা হয়েছে। যৌথভাবে অভিযান পরিচালনা করে র্যাব ও পরিবেশ অধিদপ্তর। এ সময় অনুমোদনহীন পলিথিন উৎপাদন ও বিপণনের দায়ে 4টি কারখানাকে 5 লাখ টাকা জরিমানা করা হয়। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের জন্য প্রস্তুত দেশ বলেছেন ডক্টর ইউনূস। রোহিঙ্গা প্রত্যাবাসনের 7 প্রস্তাব, বাংলাদেশের ভূমিকার প্রশংসা যুক্তরাষ্ট্রের। জীবন নিয়ে শঙ্কার কথা জানালেন বিএনপির আলোচিত নেতা ফজলুর রহমান। নিজ অবস্থান তুলে ধরলেন সংবাদ সম্মেলনে। ফেব্রুয়ারিতে ভোটের জন্য উন্মুখ জনগণ, মন্তব্য মঈন খানের। জানালেন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়াই বিএনপির লক্ষ্য। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় পুলিশের চার্জশিট। চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews-এ। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।